72 সাল থেকে এইখানে সাংবিধানিকভাবে এমন একটা ক্ষমতা কাঠামো তৈরি হয়েছে যেখানে সকল ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত। তিনি জবাবদিহির ঊর্ধ্বে, তিনি সংবিধানের ঊর্ধ্বে, এবং সেটাই 54 বছর ধরে আমরা দেখেছি। একটা নির্বাচন পর্যন্ত আয়োজন করা যায় না, তত্ত্বাবধায়ক ব্যবস্থা তৈরি করা হয়, আবার ওইটাকেও দখল করার চেষ্টা করা হয়। শেষের তত্ত্বাবধায়ক সবকিছু বাতিল করে দিয়ে জমিদার তন্ত্র কায়েম, ফ্যাসিবাদী একটা শাসন কায়েম করা, এর কোনো তুলনাই পৃথিবীতে পাওয়া মুশকিল। নানান দিক থেকে যত রকম নিয়ন্ত্রণমূলক একটা ব্যবস্থা, সেগুলো থেকে পদ্ধতি ধার নিয়ে সব কিছুর একটা মিশেল তৈরি করে শেখ হাসিনা 15 বছর ধরে শাসন চালিয়ে গেল। এবং তখন তার পলিসি কি ছিল? দেশের মানুষকে বিভাজন করে, যারা বিরোধিতা করবে তাদেরকে শত্রু হিসেবে আখ্যায়িত করে। আমরা এই সমস্ত কিছু মোকাবেলা করে এই অভ্যুত্থান বিজয়ী হয়েছে। কিসের জন্য? বাংলাদেশটা যাতে ওই যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, যেটা 54 বছরে বাস্তবায়িত হয়নি, যেটা আবার জুলাইয়ে এসে অভ্যুত্থানে নতুন করে মানুষের স্বপ্ন আকারে এসছে, সেই স্বপ্নটা যাতে বাস্তবায়িত হয়। একটা গণতান্ত্রিক বাংলাদেশ, যেই বাংলাদেশে নাগরিকরা ক্ষমতার কেন্দ্র হবে, সত্যিকার রিপাবলিক হবে। রিপাবলিক মানেই হচ্ছে নাগরিকদের হাতে, জনগণের হাতে ক্ষমতা। জনগণের প্রতিনিধি যারা নির্বাচিত হবেন তারা রাষ্ট্র পরিচালনা করবেন, সে কারণে সেটা গণতান্ত্রিক রিপাবলিক। কিন্তু এই প্রতিনিধিরা জনগণকে ছাপিয়ে যেতে পারবেন না, জনগণের অধীনস্থ থাকবেন, জনগণের কাছে জবাবদিহি করবেন। এইটাই হচ্ছে গণতান্ত্রিক একটা রিপাবলিকের বৈশিষ্ট্য, যেটার উল্টোটা বাংলাদেশে করা হয়েছে। আমরা ভোট দিয়ে কাউকে নির্বাচিত করি অথবা না করি, তারা নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করে অথবা না করে আমাদের প্রভু বলে গিয়েছেন, জনগণের উপরে ছড়িয়ে দিয়েছেন, তাদের উপর অত্যাচার, গুম, মামলা হামলা দিয়ে একেবারে তাদের কন্ট্রোল করার চেষ্টা। আর এই সব কিছু করা হয়েছে মূলত সম্পদ লুট করার জন্য। দেখবেন কোন স্বৈরাচারী সরকার সম্পদ লুট না করে তারা থাকে, সবাই সম্পদ লুট করেছে। এবং এই কি পরিমাণে সম্পদ লুট করা যায় সেটা আমরা এই 15 বছরে দেখলাম। একটা কমিশন গঠিত হয়েছিল শ্বেতপত্র করা, $234 বিলিয়ন এই দেশ থেকে লুট হয়ে পাচার হয়। $234 বিলিয়ন, যেখানে আনুষ্ঠানিকভাবে বলা হয় $460 বিলিয়ন অর্থনীতি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলন সফল হওয়ার পরে, আমাদের এই অভ্যুত্থান যখন সফল হলো, বাংলাদেশে একটা গণতান্ত্রিক রূপান্তরের অনেক বিপ্লবী সম্ভাবনা সৃষ্টি হলো, তখন সেই কাজে মনোযোগের বদলে এইটার ক্রেডিট নিয়ে টানাটানি শুরু হয়ে গেল। এখন তো এটা প্রায় দলীয়করণ করার একটা চেষ্টা। একদল তো এটা একমাত্র তারাই এই অভ্যুত্থান করেছেন। এখানে যে জনগণের একটা অবদান আছে, দেশের সমস্ত রাজনৈতিক দল শ্রেণী পেশার অবদান আছে, সেইটা মনে হয় আর খুব বেশি স্বীকৃত স্বীকার্য ব্যাপার হিসাবেই থাকে। এবং এইটার সাথে প্রবণতা আমরা খুঁজে পাই 72 সালের প্রবণতা। যেভাবে আমরা দেখেছি যে একটা পুরো মুক্তিযুদ্ধকে একটা দল দখল করে নেওয়ার চেষ্টা করেছে, এবং তার পরিণতিগত আমরা দেখেছি। এই ধরনের চেষ্টার মধ্যে গণতান্ত্রিক পথ হচ্ছে সকলকে নিয়ে, যেহেতু সকলে মিলে অভ্যুত্থান সফল হয়েছে, কাজে সকলকে নিয়ে এগিয়ে যাওয়া। আমরা দেখতে পাচ্ছি যে 5ই আগস্টের পরেও আবারও বিভাজন তৈরির খেলা চলছে। এর আগে একভাবে বিভাজন হচ্ছে, এখন আরেকভাবে নানান ভাবে লেভেল আটা হচ্ছে, ট্যাগিং করা হচ্ছে। এই সব প্রবণতা ফ্যাসিস্টের প্রবণতা, এবং তারা এইসব প্রবণতা করে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এখনো এই একই ধরনের পদ্ধতি ব্যবহার করে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন দল বিভিন্ন মত ধারণ করবে, এটাই স্বাভাবিক। আর অন্য একটি দলের সাথে যদি আমার মত না মেলে, সেই দলের সমালোচনা করার অধিকার আছে। কিন্তু বিশেষভাবে ট্যাগিং করে বিভাজন সৃষ্টি করার চেষ্টা, এইটা আজকে যে রূপ নিচ্ছে, সেটা পুরনো ফ্যাসিবাদের নানান কায়দা কানুনকে জাগিয়ে তোলার একটা চেষ্টা হিসেবে আমাদের দেখতে হবে। কাজে আমাদের এইসব প্রবণতা পরিহার করতে হবে। আমাদেরকে